স্বপ্ন দেখার সাহস। মানুষকে মানুষ বানায় তার স্বপ্ন। প্রাণী আর মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য এখানেই। প্রাণী শুধু বেঁচে থাকার জন্য সংগ্রাম করে, কিন্তু মানুষ বেঁচে থাকার বাইরে নিজের ভেতরের একটি ছবি আঁকে, যেটা তার ভবিষ্যৎ হতে পারে। এই কল্পনাই ধীরে ধীরে স্বপ্নে রূপ নেয়, আর সেই স্বপ্নই মানুষকে জাগিয়ে তোলে, তাকে নতুন কিছু করার জন্য অনুপ্রাণিত করে। কিন্তু সমস্যা হলো, আমাদের বেশিরভাগ মানুষ স্বপ্ন দেখতেই ভয় পায়। তারা ভাবে, যদি স্বপ্ন পূরণ না হয় তবে মানুষ কি বলবে? যদি আমি চেষ্টা করে ব্যর্থ হই, তবে কি আমাকে সবাই হাসাহাসি করবে? এই ভয়ই স্বপ্নকে শুরু হওয়ার আগেই হত্যা করে দেয়। অথচ সত্যিটা হলো, যারা পৃথিবীকে বদলে দিয়েছে, তারা সবাই শুরুতে শুধু স্বপ্নই দেখেছিল। একবার কল্পনা করুন, যদি এডিসন হাজারবার ব্যর্থ হওয়ার পরও থেমে যেত, তাহলে আজকে হয়তো পৃথিবীতে আলো জ্বলার ইতিহাসই অন্যরকম হতো। যদি রাইট ব্রাদার্স উড়ার স্বপ্ন না দেখত, তাহলে আকাশে উড়োজাহাজ কখনো উড়ত না। যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্বপ্ন না দেখতেন, তাহলে বাংলাদেশ আজও পরাধীন থাকত। তাহলে প্রশ্ন আসে, স্বপ্ন আসলে কি? স্বপ্ন মানে শুধুই রাতে ঘুমের মধ্যে দেখা কিছু নয়, বরং দিনের বেলা চোখ খোলা রেখে ভবিষ্যৎকে কল্পনা করার নামই স্বপ্ন। যখন আপনি আপনার বর্তমান সীমাবদ্ধতার বাইরে কিছু দেখেন, তখনই আপনি স্বপ্ন দেখছেন, আর এই স্বপ্নই জীবনের দিক নির্দেশক কম্পাসের মতো কাজ করে। কিন্তু কেন আমরা স্বপ্ন দেখি না? প্রথমত, সমাজ আমাদের শেখায় সীমাবদ্ধতা। ছোটবেলা থেকে আমরা শুনে আসি, ওটা তোমার দ্বারা হবে না, অমুক পরিবারের ছেলেমেয়ের মতো তুমি নও, তুমি গরিব, বড় কিছু স্বপ্ন দেখা মানায় না। এই কথাগুলোই আমাদের মনের ভেতর এক ধরনের ভীতি তৈরি করে। দ্বিতীয়ত, আমরা ব্যর্থতার ভয়ে বাঁচি। আমরা ভাবি, যদি চেষ্টা করেও না পারি তবে? কিন্তু আসলেই তো, চেষ্টা না করলে কখনোই জানা যাবে না আসলে আমরা কতদূর যেতে পারতাম। তৃতীয়ত, আমরা নিজেদের ছোট ভাবতে শিখে ফেলেছি। নিজের ভেতরের সম্ভাবনাগুলো দেখতে পাই না, অথচ প্রত্যেক মানুষের ভেতরেই অসীম শক্তি লুকিয়ে থাকে, যা শুধু জাগানোর অপেক্ষায়। স্বপ্ন দেখার সাহস মানে হলো এই ভয়গুলো ভাঙা। আপনি যখন নিজেকে বলবেন, আমি পারব, তখনই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করে। সাহসী স্বপ্ন মানুষকে বদলায়, সমাজকে বদলায়, এমনকি পুরো জাতিকেও বদলায়। ধরা যাক, একজন দরিদ্র গ্রামের ছেলে শহরে এসে পড়াশুনো করছে। তার স্বপ্ন ডাক্তার হবে। চারপাশে শত বাধা, টাকার অভাব, সুযোগের অভাব, পরিবেশের অভাব। কিন্তু যদি তার সাহস থাকে, তাহলে সে এই সব অভাবকেও পরাজিত করতে পারবে। কেননা স্বপ্ন যত বড় হয়, তত বড় হয় তার পেছনে কাজ করার শক্তি। স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনটি জিনিস জরুরি। ১. স্পষ্ট কল্পনা। আপনি কি হতে চান সেটা একদম পরিষ্কারভাবে মনে কল্পনা করুন। ২. অটল বিশ্বাস। নিজেকে বলুন, আমি পারব। এই বিশ্বাস আপনাকে ঝড়ঝাপটা সহ্য করার শক্তি দেবে। ৩. অবিরাম পরিশ্রম। স্বপ্নকে বাস্তবে আনার জন্য প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। কেউ কেউ ভাবে স্বপ্ন দেখা মানে অলস কল্পনা, কিন্তু আসলে তা নয়। স্বপ্ন হলো কাজের আগুন। আপনার ভেতরে যদি আগুন না থাকে, তাহলে কোনো কাজই শুরু হবে না। স্বপ্ন সেই আগুন জ্বালিয়ে দেয়। অনেকে আবার বলে, আমি ছোট মানুষ, আমার স্বপ্ন পূরণ হবে না। কিন্তু মনে রাখবেন, স্বপ্নের কোনো শ্রেণী নেই, কোনো সীমা নেই। যে কেউ স্বপ্ন দেখতে পারে। আপনার স্বপ্ন ছোট হলেও তা আপনাকে মহান বানাতে পারে। হয়তো আপনার স্বপ্ন কেবল পরিবারের দায়িত্ব নেওয়া অথবা সমাজে কিছু পরিবর্তন আনা। সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। স্বপ্ন দেখা মানে শুধু নিজের ভালো চাওয়া নয়, অন্যের ভালো চাওয়াও। পৃথিবীর বড় বড় স্বপ্ন সবসময় মানুষের কল্যাণের জন্য ছিল। স্বপ্নের সাহসীরা কখনো শুধু নিজের জন্য বাঁচে না, তারা অন্যের জীবনকেও আলোকিত করে তোলে। তাহলে এখন প্রশ্ন, আপনি কি সাহস করে স্বপ্ন দেখবেন? আপনি কি নিজের ভেতরের ভয় ভাঙতে প্রস্তুত? আপনি কি ব্যর্থতাকে শিক্ষক বানিয়ে এগিয়ে যাবেন? মনে রাখবেন, আজকের স্বপ্নই আগামীর দিনের বাস্তবতা। হয়তো আপনি এখনও বুঝতে পারছেন না আপনার ভেতরে কত শক্তি লুকিয়ে আছে, কিন্তু একদিন যখন সাহস করে স্বপ্ন দেখবেন,
তখনই আপনি নিজের ভেতরের অসীম শক্তির সন্ধান পাবেন। আজ থেকে শুরু হোক আপনার স্বপ্ন দেখার যাত্রা। আজ থেকে আপনি প্রতিজ্ঞা করুন, আমি আর ভয় পাব না, আমি আর সমাজের বাধায় থামব না, আমি আমার স্বপ্নকে আঁকড়ে ধরব যতই বাধা আসুক। কারণ স্বপ্ন দেখা হল মানুষের সবচেয়ে বড় সাহস। ছোট পদক্ষেপের শক্তি। আমরা যখন বড় কোনো স্বপ্ন দেখি তখন সেটাকে পূরণ করার পথটা চোখে অনেক জটিল মনে হয় এত বড় লক্ষ্য আমি কিভাবে অর্জন করব, এত কিছু একসাথে করা সম্ভব নয়। এই ভয়ের কারণেই অনেকে স্বপ্ন পূরণের যাত্রা শুরুই করে না। অথচ বাস্তবতা হল বড় কোনো অর্জন কখনো একদিনে হয় না। প্রতিটি সফলতার পেছনে লুকিয়ে থাকে অসংখ্য ছোট ছোট পদক্ষেপ। ভাবুন তো, এক বিশাল অট্টালিকা তৈরি হয় কিভাবে? এক একটা ইট এক একটা করে সাজানো হয়। ঠিক তেমনি জীবনের সফলতার অট্টালিকাও গড়ে ওঠে ছোট ছোট পদক্ষেপের ওপর। আপনি হয়তো ডাক্তার হতে চান, লেখক হতে চান, উদ্যোক্তা হতে চান, অথবা সমাজে কিছু পরিবর্তন আনতে চান। এসবের শুরু হয় ক্ষুদ্র কিন্তু ধারাবাহিক কাজ থেকে। কিন্তু কেন ছোট পদক্ষেপ এত গুরুত্বপূর্ণ? প্রথমত, ছোট পদক্ষেপ আমাদের ভয় কমিয়ে আনে। আমরা যদি একসাথে বিশাল কোনো লক্ষ্য ধরতে যাই তাহলে ভয় পেয়ে যাই, কিন্তু যদি ছোট অংশে ভাগ করি তাহলে তা অনেক সহজ মনে হয়। দ্বিতীয়ত, ছোট পদক্ষেপ আমাদের অভ্যাস তৈরি করে। প্রতিদিনের অল্প অল্প প্রচেষ্টা একসময় অভ্যাসে পরিণত হয়, আর অভ্যাসই ভবিষ্যতের সফলতার ভিত্তি। তৃতীয়ত, ছোট পদক্ষেপ আমাদের অগ্রগতির আনন্দ দেয়। আমরা যখন দেখি একটু একটু করে এগোচ্ছি তখন আরও কাজ করার অনুপ্রেরণা পাই। একটা গল্প ধরা যাক। একজন ছাত্র প্রতিদিন মাত্র আধ ঘন্টা করে পড়াশোনা শুরু করল। প্রথমে হয়তো সে খুব বেশি কিছু শিখতে পারল না, কিন্তু 1 বছর পর দেখা গেল প্রতিদিনের সেই আধ ঘন্টা তাকে অন্যদের থেকে অনেক এগিয়ে দিয়েছে। আবার একজন লেখক প্রতিদিন 1 পাতা করে লিখতে লাগলেন। একদিন হয়তো সেটা তেমন কিছু মনে হয়নি, কিন্তু 1 বছর পরে তার হাতে একটি পূর্ণাঙ্গ বই তৈরি হল। এটাই ছোট পদক্ষেপের জাদু। আজ আপনি যা শুরু করবেন সেটা হয়তো এখন তুচ্ছ মনে হচ্ছে, কিন্তু সময়ের সাথে সাথে সেই তুচ্ছ জিনিসটাই বিশাল রূপ নেবে। কেউ কেউ ভাবে আমি আজ কিছু না করলে তেমন ক্ষতি নেই, কিন্তু এই চিন্তাই ধ্বংস ডেকে আনে। কারণ প্রতিদিনের অবহেলাই একসময় বড় ক্ষতির কারণ হয়। যেমন আপনি যদি প্রতিদিন 10 মিনিট সময় নষ্ট করেন তাহলে 1 বছরে প্রায় 60 ঘন্টা অপচয় হয়ে যাবে। অথচ সেই সময় যদি কাজে লাগাতেন অনেক কিছু শিখে ফেলা যেত। ছোট পদক্ষেপ নেওয়ার জন্য 3টে জিনিস দরকার। 1. স্পষ্ট লক্ষ্য, আপনি কি চান সেটা লিখে রাখুন। 2. ভাগ করে নেওয়া, বড় লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করুন। 3. ধারাবাহিকতা, প্রতিদিন অল্প হলেও চালিয়ে যান। ধরা যাক আপনার স্বপ্ন ইংরাজি শেখা। যদি প্রতিদিন 10টা নতুন শব্দ শেখেন তাহলে 1 বছরে 3650টা হবে। এতগুলো শব্দ জানলে আপনাকে কেউ থামাতে পারবে না। অথবা আপনি যদি প্রতিদিন 20 মিনিট করে হাঁটেন, কয়েক মাস পরেই আপনার শরীর সুস্থ ও ফিট হয়ে উঠবে। মনে রাখবেন, ছোট পদক্ষেপ নেওয়া মানে সময় নষ্ট নয়, বরং সময়কে সঠিকভাবে কাজে লাগানো। অনেকে ভাবে আমি একদিনে সব শিখে ফেলব, কিন্তু হঠাৎ করে বিশাল কাজ করতে গিয়ে তারা ক্লান্ত হয়ে পড়ে, তারপর আর চালিয়ে যেতে পারে না। কিন্তু যারা ছোট ছোট পদক্ষেপ নেয় তারা ধীরে ধীরে হলেও শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছায়। প্রকৃতি আমাদের ছোট পদক্ষেপের শিক্ষা দেয়। নদী কখনো একসাথে সাগরে পৌঁছায় না, প্রতিদিন ছোট ছোট স্রোতে এগিয়ে যায়। পাখিও একসাথে দূরের বাসায় পৌঁছাতে পারে না, প্রতিটি পাখনা ঝাপটানোই তাকে লক্ষ্যের দিকে নিয়ে যায়। গাছও রাতারাতি বড় হয় না, প্রতিদিন সামান্য করে বেড়ে ওঠে। তাহলে আমরা কেন ভাবি আমাদের জীবন একদিনে বদলে যাবে? পরিবর্তন সবসময় ধীরে ধীরে হয়। আপনার কাজ হলো প্রতিদিন একটুখানি করে এগোনো। ছোট পদক্ষেপ মানে সহজ পদক্ষেপও বটে। যখন কাজটা ছোট হয় তখন সেটা শুরু করা সহজ হয়। ধরুন আপনাকে যদি বলা হয় প্রতিদিন 100 পাতা পড়তে হবে, তাহলে ভয় পাবেন। কিন্তু যদি বলা হয় প্রতিদিন মাত্র 5 পাতা পড়ুন, তাহলে সেটা সহজেই করা যাবে। আর সেই 5 পাতাই একসময় 1000 পাতায় পরিণত হবে। আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমরা শুরুই করি না। আমরা ভাবি একদিন বড় করে শুরু করব, অথচ বড় দিন কখনো আসে না। আসল সত্যি হলো আজই শুরু করা যায় যদি ছোট কোনো পদক্ষেপে শুরু করি। একজন বিখ্যাত উক্তি দিয়েছেন, 1000 মাইলের যাত্রাও শুরু হয় একটি ছোট পদক্ষেপ থেকে। এই উক্তি আমাদের মনে করিয়ে দেয় সফলতার পথ কখনো এক লাফে হয় না, ধাপে ধাপে ছোট ছোট পদক্ষেপে এগোতে হয়।
তাহলে এখন প্রশ্ন, আপনি কি আপনার স্বপ্নের দিকে প্রথম ছোট পদক্ষেপ নেবেন? হয়তো সেটা আজ একটি পাতা পড়া, একটি নতুন দক্ষতা শেখা বা একটি অভ্যাস তৈরি করা। ছোট মনে হলেও এই পদক্ষেপই আপনাকে আপনার বড় স্বপ্নের দিকে নিয়ে যাবে। আজ থেকে শুরু করুন। প্রতিদিন একটি ছোট কাজ করুন যেটা আপনাকে স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাবে। সময়ের সাথে সাথে দেখবেন আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন তা আপনার কল্পনার চেয়েও অনেক দূরে। কারণ ছোট পদক্ষেপই একদিন বড় পরিবর্তন আনে। সময়ের সঠিক ব্যবহার। সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমরা টাকা হারালে আবার উপার্জন করতে পারি, সম্পর্ক হারালে নতুন সম্পর্ক গড়ে তুলতে পারি, কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। পৃথিবীর সব ধনী, দরিদ্র, সফল ও ব্যর্থ মানুষ প্রতিদিন সমান ২৪ ঘণ্টাই পায়। পার্থক্য শুধু একটাই, কে কিভাবে এই ২৪ ঘণ্টা ব্যবহার করছে। আমরা প্রায়ই বলি সময় নেই, কিন্তু আসলেই কি সময় নেই, নাকি আমরা সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারছি না? সত্যিটা হলো সময় সবার কাছেই সমানভাবে আছে। যিনি সফল হয়েছেন তিনিও ওই একই সময় ব্যবহার করেছেন, আর যিনি ব্যর্থ হয়েছেন তিনিও সময় নষ্ট করেছেন। তাহলে সময়কে সঠিকভাবে ব্যবহার করা শেখা জীবনের সবচেয়ে বড় শিক্ষা। সময় নষ্ট হবার সবচেয়ে বড় কারণ হল অপ্রয়োজনীয় কাজে ডুবে থাকা। আজকের যুগে সবচেয়ে বড় শত্রু হল মোবাইল ফোন আর সোশ্যাল মিডিয়া। আমরা বলি একটু ফেসবুক দেখি, একটু ইউটিউব দেখি, কিন্তু সেই একটু কখন যে ঘন্টার পর ঘন্টা কেটে যায় আমরা বুঝতেই পারি না। ফলে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ অপচয় হয়। একজন ছাত্র যদি প্রতিদিন মাত্র ২ ঘন্টা মনোযোগ দিয়ে পড়াশোনা করে, তবে কয়েক বছরের মধ্যে সে অজস্র জ্ঞান অর্জন করতে পারবে। কিন্তু সে যদি সেই সময় ভিডিও দেখায়, গেম খেলায় বা আড্ডায় নষ্ট করে, তবে তার জীবনে কোনো পরিবর্তন আসবে না। সময়ের সঠিক ব্যবহার মানে কেবল কাজ করা নয়, বরং কাজকে অগ্রাধিকার দেওয়া। প্রথমে আপনাকে ঠিক করতে হবে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য কী। তারপর সেই লক্ষ্য পূরণের জন্য প্রতিদিন সময় বরাদ্দ করুন। একটি সহজ সূত্র আছে, ৮০-২০ রুল। এর মানে হল আপনার ২০% কাজই আপনাকে ৮০% ফলাফল দেয়। তাই প্রতিদিন সেই ২০% কাজ খুঁজে বের করুন যেগুলো আপনার জীবনে সত্যিকারের পরিবর্তন আনবে। বাকিগুলো এড়িয়ে যান বা কমিয়ে দিন। সময়কে সঠিকভাবে কাজে লাগানোর জন্য কয়েকটি ধাপ। ১. লক্ষ্য ঠিক করুন। আপনার জীবনের বড় লক্ষ্য কি সেটা স্পষ্টভাবে লিখুন। ২. অগ্রাধিকার দিন। দিনের কাজগুলো লিস্ট করুন এবং গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করুন। ৩. সময়ের ব্লক তৈরি করুন। নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজের জন্য রাখুন, যেমন সকালটা পড়াশোনার জন্য, বিকেলটা ব্যায়ামের জন্য। ৪. অপ্রয়োজনীয় সময় নষ্টকারীদের বাদ দিন, যেমন উদ্দেশ্যহীন সোশ্যাল মিডিয়া ব্যবহার, দীর্ঘ আড্ডা, অকারণ দুশ্চিন্তা। ৫. বিশ্রাম নিন। সময় ব্যবহার মানে শুধু কাজ নয়, সঠিক বিশ্রামও দরকার। বিশ্রাম ছাড়া উৎপাদনশীলতা বাড়ে না। তাই বিশ্রামকে সময় নষ্ট মনে না করে বরং শক্তি সঞ্চয়ের মাধ্যম হিসাবে দেখুন। অনেকে ভাবে সময় ম্যানেজমেন্ট মানে সারাক্ষণ কাজ করা, কিন্তু বিষয়টা আসলে ভিন্ন। সময় ম্যানেজমেন্ট মানে হল সঠিক কাজকে সঠিক সময়ে করা। একজন বিখ্যাত উক্তি করেছেন, যে সময়কে নিয়ন্ত্রণ করতে পারে সেই আসল জীবনের নিয়ন্ত্রণ করতে পারে। ধরুন আপনার লক্ষ্য বই লেখা। আপনি যদি প্রতিদিন সকালে মাত্র ১ ঘন্টা লিখতে শুরু করেন, তবে কয়েক মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ বই তৈরি হয়ে যাবে। আবার যদি আপনার লক্ষ্য শরীর সুস্থ রাখা হয়, তবে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কয়েক মাসের মধ্যে তার ফল পেয়ে যাবেন। সময়ের সঠিক ব্যবহার করতে হলে একটা অভ্যাস তৈরি করতে হবে। দিন শুরু করার আগে একটি পরিকল্পনা করা। সকালে ঘুম থেকে উঠে ১০ মিনিট সময় নিয়ে লিখে ফেলুন আজকে কি করবেন। তারপর সেই পরিকল্পনা অনুযায়ী চলুন। আমরা প্রায় দিন শেষে আফসোস করি আজ কিছুই করা হলো না। এর কারণ হলো আমরা পরিকল্পনা ছাড়া দিন শুরু করি। যেমন জাহাজ যদি দিক নির্ধারণ না করে চলে, তাহলে সে যে কোনো দিকে ভেসে যাবে। তেমনি পরিকল্পনা ছাড়া সময় নষ্ট হবে, কোনো ফল আসবে না। সময়ের অপচয় কেমন ভয়ঙ্কর হতে পারে সেটাও বুঝতে হবে। ধরুন একজন মানুষ প্রতিদিন মাত্র ১ ঘন্টা করে নষ্ট করে। ১ বছরে সেটা হবে ৩৬৫ ঘন্টা। এই সময় দিয়ে সে অন্তত একটি নতুন ভাষা শিখতে পারত, একটি বই লিখতে পারত, অথবা নতুন কোনো দক্ষতায় বিশেষজ্ঞ হতে পারত। সময় সঠিকভাবে ব্যবহার করতে হলে সময় শুধু কাজ করা নয়, বরং সঠিক বিশ্রামও নেওয়া জরুরি।
অতিরিক্ত কাজ করলে শরীর ও মন ক্লান্ত হয়ে যায়, ফলে কাজের মান নষ্ট হয়। তাই বিশ্রামকে সময় নষ্ট মনে না করে বরং শক্তি সঞ্চয়ের মাধ্যম হিসাবে দেখুন। আমাদের জীবনে ৩ ধরনের সময় থাকে। ১. প্রয়োজনীয় সময়, যেটা কাজ, পড়াশোনা, দায়িত্ব পালনে লাগে। ২. ব্যক্তিগত সময়, যেটা নিজের যত্ন, স্বাস্থ্য, শখ পূরণে লাগে। ৩. সামাজিক সময়, পরিবার ও বন্ধুদের সাথে কাটানো সময়। এই ৩ ধরনের সময়ের মধ্যে সঠিক ভারসাম্য রাখতে হবে। কেউ যদি শুধু কাজেই ডুবে থাকে, তবে সে মানসিকভাবে ভেঙে পড়বে। আবার কেউ যদি শুধু আড্ডার বিনোদনে ডুবে থাকে, তবে জীবনে কোনো উন্নতি হবে না। সময়কে সঠিকভাবে কাজে লাগানোর সবচেয়ে বড় রহস্য হল এখনই কাজ শুরু করা। আমরা প্রায়ই বলি আগামীকাল থেকে শুরু করব, কিন্তু আগামীকাল কখনো আসে না। আসল সময় হলো আজ, এই মুহূর্ত। আজ যদি আপনি সময়কে মূল্য দেন, আগামীকাল জীবন আপনাকে তার পুরস্কার দেবে। আজ যদি আপনি সময় নষ্ট করেন, আগামীকাল কেবল আফসোসই পাবেন। মনে রাখবেন, সময় কাউকে অপেক্ষা করে না, এটা নদীর মতো বয়ে যায়। আপনি যদি নদীতে সাঁতার কাটতে না নামেন, তাহলে স্রোত আপনাকে বহন করবে না, বরং আপনি পিছিয়ে পড়বেন। তাহলে আসুন, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, সময়কে অপচয় করব না, সময়কে সঠিকভাবে ব্যবহার করব। কারণ সময়ের সঠিক ব্যবহারই সফল জীবনের চাবিকাঠি। ব্যর্থতাকে গ্রহণ করা। জীবনে প্রতিটি মানুষ কখনো না কখনো ব্যর্থতার মুখোমুখি হয়। কেউ পরীক্ষা ফেলতে পারে, কেউ ব্যবসায় ক্ষতি করতে পারে, কেউ সম্পর্ক হারাতে পারে। ব্যর্থতা ভয়ঙ্কর মনে হলেও এটি জীবনের অপরিহার্য অংশ, কারণ ব্যর্থতা ছাড়া কখনোই সফলতা আসতে পারে না। মানুষ প্রায়ই ব্যর্থতাকে ব্যক্তিগত অপরাধের মতো মনে করে। আমরা ভাবি, আমি পারিনি, আমি অক্ষম। কিন্তু সত্যিটা হলো, ব্যর্থতা মানে আপনি চেষ্টা করেছেন, আপনি ঝুঁকি নিয়েছেন। আর যে কেউ ঝুঁকি নিয়ে চেষ্টা করে, সে শেষ পর্যন্ত সফল হয়। একজন বিখ্যাত উদাহরণ হল থমাস এডিসন। তিনি 10,000 বার ব্যর্থ হয়েছেন। যদি তিনি ব্যর্থতা দেখে হাল ছেড়ে দিতেন, তাহলে আজ আমরা বৈদ্যুতিক বাতি পেতাম না। তিনি বলেছেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 10,000টি পথ খুঁজেছি যেটা কাজ করে না। এটাই ব্যর্থতাকে গ্রহণ করার মূল অর্থ। ব্যর্থতাকে শাস্তি বা অবমূল্যায়ন হিসাবে না দেখে শিক্ষা হিসেবে নেওয়া। ব্যর্থতা আমাদের শেখায় কোথায় ভুল হয়েছে, কোথায় উন্নতি করা যায়, কোন কৌশল কার্যকর হয়নি। যারা ব্যর্থতাকে ভয় পান, তারা প্রায়ই নতুন কিছু চেষ্টা করতে পারেন না। তারা আমি সফল হব না এই ভয় নিয়ে জীবনের সুযোগগুলো এড়িয়ে চলে। কিন্তু যারা ব্যর্থতাকে স্বাভাবিকভাবে গ্রহণ করে, তারা চেষ্টা চালিয়ে যায় এবং শেষ পর্যন্ত বিজয়ী হয়। ব্যর্থতার কিছু পজিটিভ দিক আছে। ১. শিক্ষা দেয়, ব্যর্থতা আমাদের ভুলগুলো শেখায়। ২. ধৈর্য বৃদ্ধি করে, ব্যর্থতার মধ্য দিয়ে ধৈর্য ও সহিষ্ণুতা গড়ে ওঠে। ৩. সৃজনশীলতা বাড়ায়, ব্যর্থতা নতুন পথ খুঁজতে বাধ্য করে। ৪. আত্মবিশ্বাস গড়ে দেয়, আপনি যতবারই ব্যর্থ হবেন, ততবার নিজেকে চেষ্টা করার সুযোগ পাবেন। ধরা যাক একজন ছাত্র তার পরীক্ষায় ফেলেছে। প্রথমবার ব্যর্থ হওয়ায় সে হতাশ, কিন্তু যদি সে ব্যর্থতাকে শিক্ষার সুযোগ হিসেবে নেয়, তাহলে সে বুঝতে পারবে কোথায় দুর্বলতা ছিল, কোন অধ্যায়ে অনুশীলন কম হয়েছিল। পরের বার সে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় ভালো ফল করবে। আমাদের অনেকেই ব্যর্থতাকে সামাজিক মানসিকতার কারণে লজ্জার বিষয় মনে করি। আমরা ভাবি, সবাই আমাকে ব্যর্থ মনে করবে। কিন্তু বাস্তবে সফল মানুষরা সবাই এই একই পথ পেরিয়েছে। তারা শিখেছে ব্যর্থতা জীবনের অঙ্গ। ব্যর্থতা গ্রহণ করার জন্য কিছু কৌশল। ১. আত্মসমালোচনা করুন, কিন্তু নিজেকে দমন করবেন না। দেখুন ভুল কোথায় হয়েছে, কিন্তু নিজেকে দোষারোপ করবেন না। ২. সঠিক শিক্ষা নিন, ব্যর্থতার কারণ খুঁজে বের করুন এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করুন। ৩. পুনরায় চেষ্টা করুন, ব্যর্থতা শুধু একটি অস্থায়ী প্রতিবন্ধকতা, চেষ্টা চালিয়ে যান। ৪. সমর্থন নিন, পরিবার, বন্ধু বা মেন্টরদের সঙ্গে আলোচনা করুন, তারা আপনাকে নতুন দিক দেখাতে পারে। ধরে নিন একজন উদ্যোক্তা ব্যর্থতা শুরু করল, প্রথমবার তার ব্যবসা ব্যর্থ হল। অনেক লোক তাকে পরামর্শ দিচ্ছে, তুমি করতে পারো না, হাল ছেড়ে দাও। কিন্তু যদি সে ব্যর্থতাকে শিক্ষার সুযোগ মনে করে নতুন পরিকল্পনা নিয়ে ফিরে আসে, তাহলে পরের বার সে সফল হতে পারে। সফলতা এবং ব্যর্থতার মধ্যে পার্থক্য হল ধৈর্য। ব্যর্থতাকে যারা স্বাভাবিকভাবে গ্রহণ করে এবং চেষ্টা চালিয়ে যায়, তারা সফল হয়। যারা ব্যর্থতাকে ভয় পায়, তারা কখনোই সফল হতে পারে না।
আমরা প্রায়ই ব্যর্থতার সঙ্গে সম্পর্কিত কিছু ভুল ধারণা করি। ভুল ধারণা ১, ব্যর্থ হওয়া মানে আপনি অক্ষম। বাস্তবতা, ব্যর্থতা মানে আপনি চেষ্টা করেছেন। ভুল ধারণা ২, ব্যর্থতা স্থায়ী। বাস্তবতা, ব্যর্থতা অস্থায়ী এবং এটি নতুন সুযোগের পথ খুলে দেয়। ভুল ধারণা ৩, ব্যর্থ হলে কেউ আপনাকে সম্মান দেবে না। বাস্তবতা, যারা সত্যিকারের চেষ্টা করে তাদের মানুষ শেষে সম্মান দেয়। একজন মানুষ জীবনে একবার ব্যর্থ হলে হতাশ হয়ে যায়, কিন্তু বাস্তবতা হল জীবনে ব্যর্থতার সংখ্যা যত বেশি, শিক্ষার সুযোগ তত বেশি। ব্যর্থতা হল জীবনের একমাত্র শিক্ষক, যা প্রতিটি মানুষকে তার ক্ষমতার সীমানা দেখায়। ব্যর্থতার মিথ্যে ভয়কে আমরা ভেঙে ফেলতে পারি কিছু মানসিক কৌশল দিয়ে। ১, ব্যর্থতা ব্যক্তিগত নয়। ব্যর্থতা আপনার চরিত্রকে নির্ধারণ করে না। ২, ধাপে ধাপে এগোন। বড় ব্যর্থতা মানেই ছোট ছোট পদক্ষেপে কাজ করা বন্ধ করতে হবে না। ৩, পজিটিভ মনোভাব বজায় রাখুন। ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে নিন, হতাশা নয়। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে বড় সফল মানুষরা সবাই এক সময় ব্যর্থ হয়েছেন। তাদের সবচেয়ে বড় গুণ হল ব্যর্থতার পরও থেমে না থাকা। তাহলে আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, ব্যর্থতাকে ভয় পেব না, ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করব। প্রতিটি ব্যর্থতা আমাদের আরও শক্তিশালী, ধৈর্যশীল এবং সমৃদ্ধ করবে। কারণ ব্যর্থতাই হল আত্মবিশ্বাস গড়ার কৌশল। আত্মবিশ্বাস হল জীবনের সবচেয়ে বড় শক্তি। এটি এমন একটি অদৃশ্য শক্তি যা আমাদের সমস্ত বাধা অতিক্রম করতে সাহায্য করে। যারা আত্মবিশ্বাসের সঙ্গে জীবনকে মোকাবেলা করে তারা কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরে এগিয়ে যেতে পারে। আর যারা আত্মবিশ্বাসহীন তারা প্রায়শই সুযোগ হারায় এবং নিজের সম্ভাবনার সীমার মধ্যে আটকে থাকে। কিন্তু আত্মবিশ্বাস কেবল জন্মগত নয়, এটি গড়ে ওঠে অভ্যাস, চিন্তা এবং ছোট ছোট কাজের মাধ্যমে। ছোটবেলা থেকেই আমরা শুনে আসি, তুমি পারবে না, তুমি ছোট। এই নেতিবাচক বার্তাগুলো আমাদের আত্মবিশ্বাসকে ক্ষয় করে। তাই প্রথমে আমাদের মনের ভেতর থেকে নেতিবাচক চিন্তাগুলো দূর করতে হবে। আত্মবিশ্বাস গড়ার প্রথম ধাপ হল নিজের শক্তি ও দুর্বলতা চেনা। আমরা কি করতে পারি এবং কোন জায়গায় আমাদের উন্নতি দরকার তা পরিষ্কারভাবে জানলে আত্মবিশ্বাস জন্মায়। নিজের শক্তিকে চিনে নিলে আমরা সাহসী হয়ে উঠি, আবার দুর্বলতাকে স্বীকার করলে আমরা সেগুলো উন্নত করার সুযোগ পাই। দ্বিতীয় ধাপ হল ছোট ছোট অর্জন। আত্মবিশ্বাস হঠাৎ করে আসে না, এটি ছোট অর্জনের ধারাবাহিকতায় গড়ে ওঠে। ধরুন আপনি প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করছেন। প্রথমে তা ছোট এবং সহজ মনে হবে, কিন্তু সময়ের সাথে সাথে সেই অর্জনগুলো আত্মবিশ্বাসের ভিত্তি তৈরি করে। যেমন যদি একজন ব্যক্তি প্রতিদিন একটি নতুন দক্ষতা শেখে, 1 বছরের মধ্যে সে অনেক বড় অর্জন করতে সক্ষম হবে। তৃতীয় ধাপ হল সফল মানুষের গল্প থেকে শিক্ষা নেয়া। সকল সফল ব্যক্তি প্রাথমিকভাবে ছোট পদক্ষেপ এবং ব্যর্থতার মধ্য দিয়ে গেছেন। তারা আত্মবিশ্বাস হারায়নি। তাদের জীবনের গল্প আমাদের শেখায় ধৈর্য, অধ্যবসায় এবং সঠিক মানসিকতা আত্মবিশ্বাস গড়ে তোলে। চতুর্থ ধাপ হল পজিটিভ আত্মকথা। আমরা যা বারবার মনে বলি তা আমাদের মনোভাব তৈরি করে। যদি আমরা নিজেদেরকে বলি, আমি পারব, আমি যোগ্য, আমি শক্তিশালী, তাহলে আস্তে আস্তে সেই ভাবনা আমাদের জীবনের রূপ নেয়। আবার নেতিবাচক কথার পুনরাবৃত্তি আত্মবিশ্বাসকে ক্ষয় করে। পঞ্চম ধাপ হল শারীরিক অবস্থার সঙ্গে আত্মবিশ্বাসের সংযোগ। আমাদের শরীরের ভঙ্গি, চোখের দৃষ্টি, কণ্ঠস্বর এসবই আত্মবিশ্বাসকে প্রভাবিত করে। যখন আমরা উঁচু মাথা, শক্ত পদক্ষেপ এবং স্থির দৃষ্টিতে চলি, তখন আমাদের মনের ভেতরে শক্তি প্রকাশ পায়। আবার ভয় পেলে মাথা নিচু, ভোটা কণ্ঠে কথা বললে মনও দুর্বল হয়। তাই শারীরিক ভঙ্গিকে নিয়ন্ত্রণ করা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। 6 নম্বর ধাপ হল ভয়কে মোকাবেলা করা। আত্মবিশ্বাসের মূল চাবিকাঠি হল ভয়কে স্বীকার করা এবং তার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। ভয় আমাদের পিছনে টেনে রাখে, কিন্তু ভয়কে পরীক্ষা, চ্যালেঞ্জ এবং শিক্ষা হিসেবে নিলে আমরা আরও শক্তিশালী হয়ে উঠি। 7ম ধাপ হল পরিকল্পনা এবং প্রস্তুতি। আত্মবিশ্বাস মানে কেবল আত্মবিশ্বাসী মনে হওয়া নয়, বরং আপনি প্রস্তুত থাকলে আপনার আত্মবিশ্বাস প্রকৃত অর্থে দৃঢ় হয়। যেমন একটি পরীক্ষা, সভা বা কোনো বড় প্রকল্পে পূর্ব প্রস্তুতি থাকলে আমরা নির্ভয়ে অংশ নিতে পারি। একজন আত্মবিশ্বাস মানুষ সব সময় লক্ষ্য নির্ধারণ করে এবং সেই লক্ষ্য পূরণের জন্য কাজ করে। সে ব্যর্থতাকে ভয় হিসাবে দেখে না, বরং সেটা গ্রহণ করে নতুন পরিকল্পনা তৈরি করে। সে সামাজিক পরিস্থিতিতেও স্বচ্ছ থাকে, কারণ সে নিজের যোগ্যতায় বিশ্বাস রাখে। সর্বশেষে আত্মবিশ্বাস গড়ে তোলার সবচেয়ে বড় রহস্য হল নিয়মিত চর্চা।
যেমন শরীর ফিট রাখতে নিয়মিত ব্যায়াম করতে হয়, তেমনি আত্মবিশ্বাস গড়ে তুলতেও নিয়মিত মানসিক চর্চা করতে হয়। প্রতিদিন নিজের শক্তি, লক্ষ্য, অর্জন এবং পজিটিভ মনোভাবের প্রতি মনোযোগ দিলে আত্মবিশ্বাস স্থায়ী হয়। মনে রাখবেন, আত্মবিশ্বাস মানে অহংকার নয়, এটি হলো নিজের ক্ষমতা, দক্ষতা এবং সম্ভাবনায় বিশ্বাস রাখা। যখন আপনি আত্মবিশ্বাসী হবেন, তখন আপনার চারপাশের মানুষও সেই শক্তি অনুভব করবে। তাহলে আসুন আজ থেকে আমরা আত্মবিশ্বাস গড়ার পথে পদক্ষেপ নেই। ছোট অর্জন থেকে শুরু করি, পজিটিভ চিন্তাভাবনা করি, ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করি। একদিন দেখা যাবে এই নিয়মিত চর্চা আমাদের জীবনে অনবদ্য পরিবর্তন এনেছে। কারণ আত্মবিশ্বাস গড়ে তোলা মানে নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করা। সফলতার সোপান। ভয়কে জয় করা। ভয় হলো মানুষের সবচেয়ে বড় বাধা। এটি আমাদের সম্ভাবনাকে সীমিত করে, আমাদের স্বপ্নকে আটকে দেয় এবং আমাদের পদক্ষেপকে থামিয়ে দেয়। কিন্তু যারা ভয়কে জয় করতে পারে, তারা জীবনে সত্যিকারের স্বাধীনতা, শক্তি এবং সফলতা অর্জন করে। ভয় আমাদের ভেতরে জন্মায় বিভিন্ন কারণে: অনিশ্চয়তা, ব্যর্থতা, অপমান বা অজানা পরিস্থিতি। আমরা ভয়ে কখনো নতুন কিছু শুরু করি না, কখনো রিস্ক নিতে পারি না এবং প্রায়শই সুযোগ হাতছাড়া হয়ে যায়। কিন্তু যদি আমরা শিখতে পারি কিভাবে ভয়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়, তাহলে ভয় আর আমাদের নিয়ন্ত্রণ করতে পারবে না। ভয়কে জয় করার প্রথম ধাপ হল ভয়ের উৎস চিহ্নিত করা। আমরা কেন ভয় পাচ্ছি তা বোঝা জরুরি। ভয়ের উৎস যদি জানা থাকে, তবে তার মোকাবেলা করা সহজ হয়। যেমন যদি কেউ পরীক্ষার ভয়ে দুশ্চিন্তায় থাকে, তবে সে বিষয়গুলোর অনুশীলন করলে ভয় কমে। আবার যদি কেউ জনসম্মুখে কথা বলার ভয়ে কাঁপে, তবে ধীরে ধীরে সেই পরিস্থিতিতে নিজেকে অভ্যস্ত করলে ভয় কমে। দ্বিতীয় ধাপ হল ভয়ের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। আমরা ভয়ের উপর চাপ দিলে তা বেড়ে যায়, কিন্তু যদি আমরা ভয়ের সঙ্গে মানিয়ে নেই, ধীরে ধীরে তা কমতে শুরু করে। ধীরে ধীরে ভয়কে ছোট ছোট চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুন। যেমন প্রথমে কয়েকজনের সামনে কথা বলা, তারপর বড় দলের সামনে। তৃতীয় ধাপ হল পজিটিভ চিন্তা ও দৃঢ় বিশ্বাস। ভয়কে জয় করতে হলে নিজেকে বলুন, আমি পারব, আমি সক্ষম, ভয় আমার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবে না। পজিটিভ চিন্তা ভয়কে হ্রাস করে এবং সাহস বাড়ায়। চতুর্থ ধাপ হল প্রস্তুতি এবং দক্ষতা বৃদ্ধি। ভয় অনেক সময় অনিশ্চয়তা থেকে আসে। যদি আপনি নিজের কাজ বা পরিস্থিতির জন্য প্রস্তুত থাকেন, ভয় স্বাভাবিকভাবেই কমে যায়। যেমন একজন বক্তা যদি তার বক্তৃতার জন্য ভালো প্রস্তুতি নেয়, তাহলে সে কম ভয় অনুভব করে। পঞ্চম ধাপ হল ভয়ের সামনে ছোট ছোট পদক্ষেপ নেওয়া। বড় ভয়কে সরাসরি মোকাবেলা করা কঠিন হতে পারে, তাই ধাপে ধাপে কাজ করুন। ছোট অর্জনগুলো আত্মবিশ্বাস তৈরি করে এবং ভয়ের প্রভাব কমায়। 6 নম্বর ধাপ হল মনের শান্তি বজায় রাখুন। ভয়কে জয় করতে হলে মানসিক শান্তি প্রয়োজন। ধ্যান, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা মনকে শান্ত রাখার অন্য কোনো কৌশল প্রয়োগ করলে ভয়ের প্রভাব কমে। 7ম ধাপ হল অর্থহীন নেগেটিভ চিন্তাকে দূরে রাখা। ভয় অনেক সময় কল্পিত পরিস্থিতি থেকে আসে। আমরা ভাবি, আমি ব্যর্থ হব, সবাই আমাকে নিন্দা করবে, কিন্তু বাস্তবতা সবসময় এমন নয়। সুতরাং নিজের চিন্তাকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। একজন ক্রীড়াবিদকে ধরুন, প্রতিযোগিতার আগে সে ভয়ে কাঁপতে পারে, কিন্তু সে জানে সে প্রশিক্ষণে যতটুকু প্রস্তুতি নিয়েছে সেটাই তার শক্তি। সে ধীরে ধীরে নিজেকে বিশ্বাস করতে শেখে। পরিশেষে সে ভয়কে জয় করে সফলতা অর্জন করে। ভয়কে জয় করার আরেকটি কৌশল হল অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া। যারা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তারা প্রায়শই ব্যর্থ হয়, কিন্তু এই ব্যর্থতা তাদের ভয়কে কমিয়ে দেয়। কারণ তারা শিখে গেছে ভয় আসলে মানসিক বাধা, বাস্তবে কোনো ক্ষতি করে না। প্রকৃতিতে আমরা ভয়কে জয় করার অসাধারণ উদাহরণ পাই। পাখি প্রথমবার উড়ার চেষ্টা করে ভয় পায়, কিন্তু প্রথম কিছু ঝাপটানোর পর সে সাহসী হয়ে উড়তে শুরু করে। গাছ বীজের ভিতর লুকানো সম্ভাবনা অবশেষে বেড়ে ওঠে, মাটি ভেঙে পৃথিবীর দিকে আসে। প্রকৃতিতে ভয় ও বাধাকে জয় করা মানেই নতুন সম্ভাবনার জন্ম। ভয়কে জয় করার জন্য প্রয়োজন ধারাবাহিক চর্চা। একবার বা দুবার সাহস দেখালে হবে না, প্রতিদিন ছোট ছোট সাহসী পদক্ষেপ নেওয়া জরুরি। যেমন যদি কেউ জনসম্মুখে কথা বলার ভয় পায়, তাহলে প্রথমে বন্ধুদের সামনে বলার অভ্যাস করতে পারে, তারপর ধীরে ধীরে বড় দলের সামনে। আমরা প্রায়শই ভয়কে নেতিবাচক হিসেবে দেখি, কিন্তু বাস্তবতা হলো ভয় যদি সঠিকভাবে ব্যবহৃত হয় তা আমাদের সুরক্ষা দেয়। এটি আমাদের সতর্ক করে এবং ঝুঁকি নেওয়ার আগে বিচার করার সুযোগ দেয়। তবে ভয়কে নিয়ন্ত্রণে রাখা শেখা জরুরি। ভয়কে জয় করার উপকারিতা অসীম। 1. সাহস বৃদ্ধি পায়। 2. সৃজনশীলতা বৃদ্ধি পায়। 3. আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। 4. সফলতার সুযোগ বৃদ্ধি পায়। শেষে ভয়কে জয় করার মূলমন্ত্র হল অভ্যাস, বিশ্বাস এবং অভিজ্ঞতা।
যখন আমরা নিয়মিত ছোট ছোট পদক্ষেপ নেই, নিজের ক্ষমতায় বিশ্বাস রাখি এবং অভিজ্ঞতা থেকে শিক্ষা নেই, তখন ভয় আর আমাদের পিছনে টানতে পারে না। তাহলে আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, ভয়কে আর জীবনকে নিয়ন্ত্রণ করতে দেব না। ধাপে ধাপে সাহসী পদক্ষেপ নেব, নিজের শক্তি এবং সম্ভাবনায় বিশ্বাস রাখব, কারণ ভয়কে জয় করা মানে জীবনের সব সুযোগকে গ্রহণ করা। অভ্যাস বদলের রহস্য। জীবনে পরিবর্তন আনতে চাইলে প্রথম এবং সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হল আমাদের অভ্যাস। অভ্যাস হল সেই অদৃশ্য শক্তি যা আমাদের দৈনন্দিন জীবনের সিদ্ধান্ত, কাজ এবং চর্চাকে নিয়ন্ত্রণ করে। আমাদের সুখ, স্বাস্থ্য, শিক্ষা, পেশা সবকিছুই নির্ভর করে অভ্যাসের ওপর। কিন্তু অভ্যাস বদলানো সহজ নয়। আমরা প্রায়শই নতুন অভ্যাস শুরু করি, কিন্তু কিছুদিন পর আবার পুরনো রূপে ফিরে আসি। কেন এমন হয়? কারণ অভ্যাস শুধুই ইচ্ছাশক্তির উপর নির্ভর করে না, এটি আমাদের মস্তিষ্কের নির্দিষ্ট পথ যা সময়ের সঙ্গে গড়ে ওঠে। পুরনো পথের শক্তি নতুন পথের চেয়ে অনেক বেশি। তাই নতুন অভ্যাস তৈরি করতে হলে পরিকল্পনা, ধৈর্য এবং ধারাবাহিক চর্চা দরকার। অভ্যাস বদলের প্রথম ধাপ হল প্রাথমিক সচেতনতা। আমাদের জানতে হবে কোন অভ্যাস আমাদের উন্নতি করছে আর কোন অভ্যাস ক্ষতি করছে। অনেক সময় আমরা এমন অভ্যাস করি যা স্বাভাবিক মনে হয়, কিন্তু আমাদের সময়, শক্তি এবং মনোযোগ নষ্ট করে। যেমন অযথা সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা সময় কাটানো, অনিয়মিত ঘুম বা খারাপ খাদ্যাভ্যাস। প্রথমে এসব চিনে নিন। দ্বিতীয় ধাপ হল ছোট এবং নির্দিষ্ট লক্ষ্য স্থির করা। অভ্যাস বদলাতে হলে বড় পরিবর্তনের পরিবর্তে ছোট পদক্ষেপ গ্রহণ করুন। যেমন যদি স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তুলতে চান, শুরু করুন প্রতিদিন 10 মিনিট হাঁটা চলা বা একটি ছোট স্বাস্থ্যকর খাবার দিয়ে। ছোট অর্জনগুলো আত্মবিশ্বাস এবং ধারাবাহিকতা তৈরি করে। তৃতীয় ধাপ হল প্রেরণা তৈরি করা। আমাদের মস্তিষ্ক প্রেরণার মাধ্যমে অভ্যাস গ্রহণ করে। যখন আমরা জানি কেন নতুন অভ্যাস দরকার, তখন তা সহজ হয়। যেমন যদি আপনি প্রতিদিন ধ্যান শুরু করতে চান, নিজেকে মনে রাখুন, ধ্যান করলে মন শান্ত হয়, চাপ কমে এবং কাজের ক্ষমতা বৃদ্ধি পায়। চতুর্থ ধাপ হল পরিবেশের প্রভাব। আমাদের চারপাশের পরিবেশ আমাদের অভ্যাসকে তৈরি বা ভেঙে দেয়। যদি আপনি নতুন অভ্যাস শুরু করতে চান, পরিবেশকে সহায়ক করুন। যেমন সুস্থ খাবার অভ্যাস গড়তে হলে বাড়িতে জাঙ্ক ফুড রাখবেন না। পড়াশোনার অভ্যাস গড়তে চাইলে মোবাইল ফোন দূরে রাখুন। পঞ্চম ধাপ হল পরিকল্পনা এবং রুটিন। অভ্যাস তৈরি করার জন্য নিয়মিত রুটিন গুরুত্বপূর্ণ। প্রতিদিন নির্দিষ্ট সময়ে অভ্যাস চর্চা করুন। রুটিন তৈরি করলে মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে অভ্যাসকে গ্রহণ করতে শুরু করে। 6 নম্বর ধাপ হল পরীক্ষা এবং সমন্বয়। নতুন অভ্যাস শুরু হলে সময়ের সঙ্গে পরীক্ষা করুন। কোন অংশ কাজ করছে, কোন অংশ বাধা সৃষ্টি করছে তা দেখুন। প্রয়োজন হলে সমন্বয় করুন। সপ্তম ধাপ হল আত্মপ্রশংসা এবং পুরস্কার। নতুন অভ্যাস সফলভাবে মানলে নিজেকে ছোট ছোট পুরস্কার দিন। এটি মস্তিষ্ককে উৎসাহ দেয় এবং অভ্যাসকে আরও দৃঢ় করে। অভ্যাস পরিবর্তনের সবচেয়ে বড় রহস্য হল ধৈর্য এবং ধারাবাহিকতা। একটি অভ্যাস একদিনে বদলায় না। সাধারণত একটি অভ্যাস গড়ে উঠতে 21 থেকে 60 দিন সময় লাগে। তাই যদি প্রথম কয়েকদিনে ব্যর্থ হন, হতাশ হবেন না। ধারাবাহিক চর্চা আপনার নতুন অভ্যাসকে স্থায়ী করবে। একজন উদাহরণ, একজন মানুষ সকালে উঠে ধ্যান শুরু করার সিদ্ধান্ত নিল। প্রথম দিন সে মাত্র 5 মিনিট ধ্যান করল, দ্বিতীয় দিন 7 মিনিট, তৃতীয় দিন 10 মিনিট। ধীরে ধীরে সে 30 মিনিটের ধ্যানে অভ্যাসে পরিণত করল। এই ছোট এবং ধারাবাহিক পদক্ষেপই অভ্যাস পরিবর্তনের মূল রহস্য। অভ্যাস বদল মানে কেবল নিজের জন্য নয়, সমাজ এবং চারপাশের মানুষদের জন্য লাভবান। সুস্থ, সময়নিষ্ঠ এবং উৎপাদনশীল অভ্যাস ব্যক্তি এবং পরিবার উভয়ের জীবনকে উন্নত করে। আমরা প্রায়ই ভাবি, আমি বড় পরিবর্তন চাই, কিন্তু বড় পরিবর্তন শুরু হয় ছোট অভ্যাস থেকে। প্রতিদিনের ছোট পদক্ষেপ, নিয়মিত চর্চা এবং ধৈর্যই আমাদেরকে বড় পরিবর্তনের দিকে নিয়ে যায়। অভ্যাস বদলানোর আরও কিছু গুরুত্বপূর্ণ কৌশল। 1. পুরনো অভ্যাস ধীরে ধীরে বদলানো। হঠাৎ করে পুরো অভ্যাস পরিবর্তন করা কঠিন। 2. সহজে এবং প্রাপ্য লক্ষ্য। খুব উচ্চ লক্ষ্য প্রথমে ঠিক নয়। ছোট অর্জন আত্মবিশ্বাস বাড়ায়। 3.
ভুল হলে আতঙ্কিত না হওয়া, ভুল হলে তা শেখার সুযোগ হিসেবে নিন। 4 সমর্থন নেওয়া, বন্ধু, পরিবার বা মেন্টরের সাহায্য অভ্যাস পরিবর্তন সহজ করে। সর্বশেষে অভ্যাস বদলের রহস্য হল নিজেকে বোঝা, ছোট পদক্ষেপ, ধারাবাহিক চর্চা এবং ধৈর্য। যারা এই কৌশলগুলো মেনে চলে তারা জীবনে স্থায়ী পরিবর্তন আনতে সক্ষম হয়। মনে রাখবেন, জীবন মানেই অভ্যাসের সমষ্টি। আপনার প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই শেষ পর্যন্ত আপনার ভবিষ্যৎ তৈরি করে। তাই আজ থেকেই নতুন অভ্যাস করে তুলুন, পুরনো নেতিবাচক অভ্যাস দূর করুন এবং জীবনকে আরও সুন্দর, উৎপাদনশীল এবং সফল করুন। কারণ অভ্যাস বদলানোর ক্ষমতাই জীবনের পরিবর্তনের মূল চাবিকাঠি। সময়ের মূল্য বোঝা। সময় হল জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমরা প্রায়ই টাকার মূল্য জানি, কিন্তু সময়ের মূল্যকে উপেক্ষা করি। একটি ঘন্টা, একটি মিনিট, এমনকি একটি সেকেন্ডও আমরা ফিরে পাই না। তাই যারা সময়কে মূল্যায়ন করতে জানে তারা জীবনে অনেক বড় অর্জন করতে সক্ষম হয়। প্রথমে আমাদের বুঝতে হবে সময় সীমিত। প্রত্যেকটি মানুষ প্রতিদিন সমান 24 ঘন্টাই পায়। ধনী, দরিদ্র, শিক্ষিত, অব্যবসায়ী সবাই সমান সময় পায়। পার্থক্য শুধু এটুকুই যে কেউ সেই সময়কে সঠিকভাবে ব্যবহার করছে, কেউ করছে না। যারা সময়কে নষ্ট করে তারা প্রায়শই জীবনে হতাশ হয়। তারা ভাবতে থাকে সময় কোথায় চলে গেল। কিন্তু যারা সময়কে সঠিকভাবে ব্যবহার করে তারা প্রতিটি মুহূর্তকে কাজে লাগায় এবং জীবনের সমস্ত সুযোগকে গ্রহণ করে। সময়ের মূল্য বোঝার প্রথম ধাপ হল সচেতনতা। আমাদের জানতে হবে আমরা দিনে কত সময় কোথায় ব্যয় করছি। সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, গেম এইসব আমাদের সময় নষ্ট করতে পারে। আমরা ভাবি যে একটু সময় নষ্ট করে ফেলি, কিন্তু সেই একটু কখন ঘন্টার পর ঘন্টায় পরিণত হয় আমরা বুঝি না। দ্বিতীয় ধাপ হল প্রাধান্য নির্ধারণ। প্রতিদিন আমরা অনেক কাজ করি, তবে সব কাজই সমান গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করা সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করে। যেমন পড়াশোনা, শারীরিক ব্যায়াম, কাজের পরিকল্পনা, এই কাজগুলোকে প্রাধান্য দিন। তৃতীয় ধাপ হল পরিকল্পনা। সময়ের মূল্য বোঝার জন্য পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনের কাজের একটি লিস্ট তৈরি করুন এবং সময় নির্ধারণ করুন। এটি আপনার কাজের গতি বাড়ায় এবং সময় অপচয় কমায়। চতুর্থ ধাপ হল অপ্রয়োজনীয় কাজ বাদ দেওয়া। আমাদের জীবনে অনেক কাজ রয়েছে যা শুধু সময় নষ্ট করে, যেমন অনিয়মিত সামাজিক আড্ডা, উদ্দেশ্যহীন ভিডিও দেখা বা অত্যধিক গেম খেলা। এই কাজগুলোকে সীমিত বা বাদ দিলে সময় বাঁচে। পঞ্চম ধাপ হল সময়ের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব। আমরা যদি সময়কে মূল্য না দিই তাহলে কেউ বা কিছুই আমাদের মূল্য দেবে না। সময়কে শ্রদ্ধা জানানো মানে আমরা আমাদের জীবনকে মূল্য দিচ্ছি। 6 নম্বর ধাপ হল সংগঠিত থাকা। একটি সংগঠিত জীবন সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে। পরিকল্পনা করা, টাস্ক লিস্ট ব্যবহার করা এবং প্রাধান্য নির্ধারণ করা সংগঠিত জীবন তৈরি করে। 7 নম্বর ধাপ হল প্রতিদিন কিছু সময় নিজেকে দেওয়া। সময় শুধুই কাজের জন্য নয়, নিজের শখ, পরিবার এবং স্বাস্থ্য রক্ষার জন্য সময় বের করতে হবে। এটি আমাদের মন ও শরীরকে পুনর্জীবিত করে এবং জীবনে স্থায়ী সুখ দেয়। 8ম ধাপ হল ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট। সময়কে সঠিকভাবে ব্যবহার করলে আমরা দীর্ঘমেয়াদে বড় ফল পাই। যেমন একটি ছাত্র যদি প্রতিদিন মাত্র 2 ঘন্টা মনোযোগ দিয়ে পড়াশোনা করে, কয়েক বছরের মধ্যে সে অসাধারণ জ্ঞান অর্জন করতে পারে। একজন উদ্যোক্তা যদি সময়কে পরিকল্পনার সাথে ব্যবহার করে, তার ব্যবসা দ্রুত বৃদ্ধি পায়। সময়ের মূল্য বোঝার আরেকটি দিক হল প্রকৃতির সাথে সমন্বয়। প্রকৃতিও আমাদের শেখায় সময়ের গুরুত্ব। দিন, রাত, ঋতু সবই একটি ধারাবাহিক চক্রে চলে। আমরা যদি প্রকৃতির এই নিয়ম মেনে চলি, আমাদের জীবনও সুষ্ঠু হয়। একজন মানুষ যদি সময়কে মূল্য দিতে শেখে, সে জীবনকে আরও প্রদানশীল, উৎপাদনশীল এবং সফল করে। সময়ের অপচয় করলে আমরা শুধুই আফসোস পাই, কিন্তু সময়ের সঠিক ব্যবহার আমাদের আত্মনির্ভরশীল, সফল এবং মানসিক শক্তিশালী করে। সময়ের মূল্য বোঝার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশল। 1. প্রতিদিনের কাজের পরিকল্পনা করা। 2. গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দেওয়া। 3. অপ্রয়োজনীয় কাজ সীমিত করা। 4. শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য সময় রাখা। 5. নিয়মিত সময় বিশ্লেষণ করা, আপনি কিভাবে সময় ব্যবহার করছেন। সর্বশেষে, সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হলে মানসিক পরিবর্তন প্রয়োজন। আমাদের মনে রাখতে হবে সময় চিরন্তন নয়, এটি একবার গেলে আর ফিরে আসে না।
তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো আমাদের জীবনের মান এবং গুণমান বাড়ায়। মনে রাখবেন, সময়কে সঠিকভাবে ব্যবহার করাই জীবনের সবচেয়ে বড় সফলতা। যদি আপনি প্রতিদিন আপনার সময়কে মূল্য দিতে পারেন, আপনার জীবন হবে সমৃদ্ধ, ফলপ্রসূ এবং সুখী। কারণ সময়ের মূল্য বোঝা মানে জীবনের মূল্য বোঝা।